টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় ধসে 9 জনের মৃত্যু। পনেরোতে 3 জন আর ক্যাম্প 11-তে 4 জন আর ক্যাম্প 7-এ 1 জন। সাঙ্গুর পানি বাড়ায় বান্দরবানের থানচিতে আটক শতাধিক পর্যটক, আরও কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জনের মৃত্যুদণ্ড। নোয়াখালী ও খাগড়াছড়িতে 2 জনের ফাঁসির রায়। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী রিয়াদ। বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বিগত সরকারের রেখে যাওয়া দেনার চাপে দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, দাবি মন্ত্রীর। সিজারিয়ান প্রসব কমাতে শনিবারের মধ্যে সব হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ব্যত্যয় হলে লাইসেন্স বাতিল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। কক্সবাজারে টানা ভারী বর্ষণে আলাদা 4টি পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা 8 নারী ও শিশু সহ 9 জনের মৃত্যুদণ্ড হয়েছে। 9 জনের মৃত্যু হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। এদিকে বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে 3 পার্বত্য জেলায়। বান্দরবানে সাঙ্গুর পানি বেড়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার সকাল থেকে কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়, সন্ধ্যায় রূপ নেয় ভারী বর্ষণে। মধ্যরাতে উখিয়ার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 5 জন মাটির নিচে চাপা পড়ে। দ্রুত মাটি খুঁড়ে উদ্ধার করা হলেও মারা যায় 4 জন। 7 জন মারা গিয়ে এখন একজন বারিশার হালে আর তো এটা পানি বানর বন্যর লেস লাইটার আর তো মানুষ সকল বেশা বেশি জানোর হতি সকল যার। এদিকে জামতলী 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে চাপা পড়ে 3 জনের মৃত্যু হয়। কক্সবাজার পাহাড়তলি সাত্তার ঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা যায় আরো একজন। প্রতি বছর পাহাড় কেটে কেটে এখানে ফেলে কি করে, বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে। ক্যাম্প 11-তেও হয়েছিল। আমরা পরবর্তীতে আমরা ক্যাম্প 15-র উদ্ধার কাজ শেষে আমরা জানতে পারছি যে ক্যাম্প 11-তেও ভূমিধস হয়েছে। ক্যাম্প 15-তে 3 জন আর ক্যাম্প 11-তে 4 জন আর ক্যাম্প 7-এ 1 জন, টোটাল 8 জন। ল্যান্ডস্লাইড রিস্ক এরিয়ায় যারা আছে তাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুততার সাথে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। প্রশাসন জানায় ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার কাজ চলছে, এজন্য চলছে মাইকিংও। পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি এটা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি। আশা করছি আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের রোহিঙ্গা কমিউনিটির যারা লিডার রয়েছেন, কমিউনিটি লিডার রয়েছেন, মাঝি, ইমাম, তারপর আমাদের যারা সিকিবি ভলান্টিয়ার রয়েছেন এবং সাইট ম্যানেজমেন্ট যে ভলান্টিয়াররা রয়েছেন, তারা কাজ করছেন। এছাড়াও বান্দরবানে 2 দিনের টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান প্রশাসনের। ডেস্ক রিপোর্ট নিউজ 24। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে দেশের 8 বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। 4 দিন ধরে বন্ধ রয়েছে নোয়াখালীর সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। পটুয়া
পটুয়াখালীতে গত 3 দিন ধরে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড়ের সংখ্যায় সমুদ্র তীরবর্তী মানুষ। এদিকে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শহরে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ জনজীবন বিপর্যস্ত অবস্থা, মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে। হালকা একটু বৃষ্টি হলে শহরের ভিতরে বিভিন্ন ড্রেন যেগুলো আছে এগুলো থেকে পানি নোংরাযুক্ত পানিগুলো যেগুলো রাস্তায় বের হয়ে আসে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 4 দিন ধরে বন্ধ রয়েছে হাতিয়া নৌ যোগাযোগ ব্যবস্থা। নিম্নচাপের প্রভাবে মোংলাতেও গত 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। 3 দিনের ভারী বর্ষণে আমাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে। গাড়ি না চললেও কিস্তি তো খারাপ আছে, কিস্তি ঠিক মতন দেওয়াই লাগবে, এত মিস নেই। বর্তমানে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও আরো 4-5 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকার কথা জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। এদিকে পাহাড় ধসের শঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক। উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল, ডিপ্রেশন হয়েছিল এবং সেই ডিপ্রেশনটি গত সন্ধ্যার মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর চলে গিয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে সারা দেশে আরো কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 জেলায় শিশু ধর্ষণ মামলার রায়ে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জন, নোয়াখালীর চাটখিলে 1 জন, খাগড়াছড়ির রামগড়ে 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন, শরীয়তপুরে শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাদের 2 জনকে খালাস ও 2 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3 জেলায় শিশু ধর্ষণ মামলার রায়ে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যারা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয় আজকে 3টার সময় রায়ের দিন ধার্য করা হয়। রায়েতে বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। নোয়াখালীতেও ধর্ষণ মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন স্বজনরা। আদালতে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। এই আসামি খুনি শাহাদাতের যেন রায়টা কার্যকর হয়, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সকলের এখন আবেদন। গোপালগঞ্জের স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 1 নারী সহ 2 আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সাথে আসামি উজ্জ্বল বিশ্বাসকে 1 লক্ষ টাকা ও ধর্ষণে সহায়তাকারী আসামি কল্পনা বিশ্বাসকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজকে 6 বছর পরে এই মামলাটির রায় হলো। এই রায়ে আমি মনে করি যে বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। এদিকে খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের মামলার 1 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই রায় দেয়। সকল সাক্ষী প্রমাণ বিবেচনা করে আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9-2 ধারা সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। শরীয়তপুরেও স্কুল ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাদের 2 জনকে খালাস ও অপর 2 আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আমন্ত্রণ বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। এছাড়াও 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, 2 দেশের সরকার আলোচনার মাধ্যমে সফর কবে হবে তা নির্ধারণ করবে। বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জানান, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। Discussions took place, an exchange of pleasantries. The Honorable Ambassador conveyed greetings from His Highness the Crown Prince of Saudi Arabia and
extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. দেশের প্রায় ৮০% বিদ্যুৎ বেসরকারি খাত থেকে উচ্চ মূল্যে কেনা হয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জানান, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ৫৬,০০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে গিয়ে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। সকালে ক্যাবের নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, অতিরিক্ত বিল সহ গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। গেল জুনে গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে কার্যকর হয়েছে বিদ্যুতের নতুন দাম। পাইকারি পর্যায়ে বাড়ে 19.85%, আর গ্রাহক পর্যায়ে 15% থেকে 19.94%। সঙ্গে সঞ্চালন চার্জ বাড়ে 23.96%। নতুন দাম ও ভুতুরে বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহক। সোমবার ক্যাবের আলোচনায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ৫৬,০০০ কোটি টাকা বকেয়া এই খাতকে ভঙ্গুর করে তুলেছে। বাধ্য হয়ে এই দাম সমন্বয় করেছে সরকার। তবে বিদ্যুৎ খাতে নিরাপত্তায় মহাপরিকল্পনা নিচ্ছে সরকার। 35% প্রাইভেটে দিয়ে 65% জনগণ সরকারের কাছে থাকবে। কিন্তু এখানে এখন উল্টো হয়ে গেছে, আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে, এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। পিডিবি সেটা ক্রয় করে ভোক্তা লেভেলে যে দামে বিদ্যুৎ যায়, প্রতি মাসেই সরকারকে আপনার ভর্তুকি গুনতে হয়। এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের ভুল নীতির কারণে অতিরিক্ত 12,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। অতিরিক্ত বিল সহ গ্রাহকদের অভিযোগ নিয়েও কাজ করছে সরকার, জানান বিদ্যুৎ সচিব। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানির সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে সরকার। আজকে থেকে 2 বছর আগেও আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িক কালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা ফিরে আসব। একই সাথে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অপ্রয়োজনীয় সিজারিয়ান কমাতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আগামী 5 দিনের মধ্যে লেবার রুম চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্টে। সরকারি হিসেব বলছে, দেশের অর্ধেক শিশুর জন্ম হয় সিজারিয়ান পদ্ধতিতে। বেসরকারি হাসপাতালে এই হার আরও বেশি, প্রতি 5 জনে 4 জন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 100টি প্রসবের মধ্যে মাত্র 10 থেকে 15টির ক্ষেত্রেই সিজারিয়ানের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতাল ও ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা না থাকা সহ নানা কারণে সিজারিয়ানের সংখ্যা বেড়েই চলেছে। সিজারের পরে যে কষ্টটা, সেটা আসলে কোনো মা করতে পারে না। আর নরমালের কষ্টটা অল্প, সিজারের থেকে নরমালি বেস্ট। যেহেতু একবার সিজার হয়েছে, এটা তো আর নরমালি আমরা চেষ্টা করতে পারি না, এই জন্য সিজার করছি। সেলাইটা পাতলা হয়ে যাচ্ছে, তো আপনি যত তাড়াতাড়ি পারেন সিজারটা করে ফেলেন। যেহেতু আমার ঝুঁকি, তারা বলছে যে আমরা করি নরমাল হবে, আমার মেয়ে না আমার তাড়াতাড়ি হন সিজার করেন। চিকিৎসকরা বলছেন, অপ্রয়োজনীয় সিজারিয়ানের ফলে স্বাভাবিক প্রসবের স্বাস্থ্যগত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মা ও নবজাতক, পাশাপাশি নানা ঝুঁকি বাড়ছে। প্রাইভেট সেক্টরে ওনাদের মোটিভেশন আমি বলতে পারবো না, কনসালটেন্ট থাকেন, তিনি হয়তো ওরকম সময় দিতে পারেন না পেশেন্টকে এনভিডি করানোর জন্য, কারণ এনভিডি তো একটা লং প্রসেস, সেটা 6-7 ঘন্টা লাগতে পারে। মাঝে মধ্যে খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় তো এনভিডি 12-14 ঘন্টা সময় লাগে। সেই ক্ষেত্রে হয়তো বিষয়গুলোকে সময় দিতে পারে না। দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম প্রটোকল অনুসরণ বাধ্যতামূলক, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। এমন বাস্তবতায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দ্রুত লেবার রুম চালুর নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব।
মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত কর্মশালায় মন্ত্রী আরও জানান, মিডওয়াইফ নিয়োগ বাড়িয়ে স্বাভাবিক প্রসববান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফার নিয়োগের কাজ বাধ্যতামূলক করবে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দরিদ্র ও অসহায়দের সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন। একইভাবে মন্ত্রীদেরও বেতনের 10% সরকারি তহবিলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী সে ভেরি বিগ পোস্ট না দেশের। উনি আমাদেরকে কি বলেছেন কালকে জানেন? আমার আব্বা তার প্রতি মাসের বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন। 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে, বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই। আমার আব্বা কাজটা করতেন, আমি করতেছি। আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দিন। অক্টোবরে স্থানীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি। সরকারের সাথে আলোচনা করে এই বিষয়ে দ্রুত নেওয়া হবে সিদ্ধান্ত। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত সীমানা নির্ধারণে সরকারকে চিঠিও দেওয়া হবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব কথা জানান কমিশনাররা। প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সংসদে এ নিয়ে কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। গত নির্বাচন, আল্লাহ শুকরিয়া, এই সবগুলো আমরা পেয়েছি, সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি। শিশুর সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে তুলতে সারা দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বলেন, শিশু দিবা যত্ন কেন্দ্র শুধু শিশুদের যত্ন নেওয়ার প্রতিষ্ঠান নয়, বরং এটি তাদের ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র। রাজধানীতে কয়েকটি শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করে এই কথা বলেন তিনি। সবাই একসাথে ভাই, মায়া মমতার বন্ধনে। কর্মজীবী বাবা মায়েদের সন্তানদের যত্ন এবং মানসিক বিকাশে কাজ করে শিশু দিবা যত্ন কেন্দ্রগুলো। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকা অভিভাবকদের শিশু সন্তানরা এখানে দিনের একটি নির্দিষ্ট সময়ে অবস্থান করে। উন্নত বিশ্বের শহরগুলোতে এমন কেন্দ্রের প্রচলন থাকলেও বাংলাদেশে সরকারিভাবে শিশু দিবা যত্ন কেন্দ্রের সংখ্যা মাত্র 123টি। কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজধানীর এমন কয়েকটি শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। পানি ভবনে কেন্দ্র পরিদর্শন শেষে আলোচনায় সারা দেশে এমন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন তিনি। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সেবা যত্ন কেন্দ্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। এর আগে তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা এবং পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং তোমরা আগামীর দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে। এর আগে সকালে তেজগাঁয়ের ভূমি ভবনে শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করতে গেলে ডাক্তার জুবাইদাকে ফুল দিয়ে স্বাগত জানায় ছোট্ট শিশুরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক যাত্রায় অংশ নিয়েছেন লাখো ইরানি। তীব্র গরম উপেক্ষা করে প্রিয় নেতার মরদেহ নিয়ে তেহরান থেকে যাচ্ছেন আজাদি স্কয়ারে। কফিন ঘিরে চলছে মাতম। একে আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম বলে বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ তেহরানের আকাশে বিমান চলাচল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। বুকফাটা আর্তনাদ আর প্রিয় নেতাকে হারানোর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা।
তীব্র গরম উপেক্ষা করে সর্বোচ্চ নেতার মরদেহ নিয়ে যাচ্ছেন তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে আজাদি স্কয়ারের দিকে। খামেনির কফিনের পাশাপাশি মেয়ে, নাতনি, জামাতা এবং পুত্রবধূর কফিনও রয়েছে, যা ঘিরে চলছে মাতম। কফিন এক নজর দেখতে অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন রাস্তায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করেন তারা। খামেনি আমাদের দেশ ও জাতি উভয়ের জন্যই নিরাপত্তার এক রক্ষা কবচের মতো ছিলেন। তা এতটাই পর্যাপ্ত ছিল যে আমরা তার মূল্য উপলব্ধি করতে পারিনি, কিন্তু যেদিন তাকে হারালাম সেদিন থেকে অনুপস্থিতি পুরোপুরি অনুভব করছি। এই শোক মিছিল 10 থেকে 12 ঘন্টা ধরে চলতে পারে বলে জানান ইরানি কর্মকর্তারা। এত মানুষের সমাগমকে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনস্রোত হিসেবে বর্ণনা করেন তারা। সবশেষ ইরানে এত জনসমাগম হয়েছিল 1989 সালে রুহুল্লাহ খোমেনির জানাজায়। নিরাপত্তার স্বার্থে তেহরানের আকাশসীমা ও প্রধান বিমানবন্দরগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এদিকে মূল শোক মিছিলের পর খামেনি ও নিহতদের কফিনগুলো ইরানের পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। পরদিন কফিন নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। 9 জুলাই জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ।